এখানে মুসলমানদের তাড়ানো হবে, মুসলমানদের সম্পত্তি কেড়ে নিয়ে তাদেরকে ক্রীতদাস বানানো হবে, কিন্তু হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে। তারা কিন্তু একবারও জানতো না যে আমাদেরকে এইভাবে বাংলাদেশ থেকে ডেকে এনে আমাদেরকে হিন্দু প্রেম প্রীতি ভালোবাসা দেখিয়ে ভবিষ্যতে আমাদেরকে বেনাগরি করবে, এটা তারা জানতো না। আগে মানুষ এসেছে, তারপরেও চলে এসেছে, এইভাবে মানুষকে ওরা কিন্তু টোপের মধ্যে ফেলে দিয়েছে। আমাদের দামাল বাংলা কিন্তু আজকে নতুন করে এই কথাটা বলছে তা কিন্তু নয়, এটা বহু পুরনো আমাদের কাছে এই ব্যাপারটা। কারণ আমরা দেখেছেন দামাল বাংলার পক্ষ থেকে এবং একসময় আমরা ভোট ফর ইন্ডিয়ার পক্ষ থেকেও আমরা প্রচারে নেমেছিলাম, যে আমরা মানুষকে বুঝিয়েছিলাম যে সিএ একটা নামক যে 2019 বের করেছে, এটা একটা ভাঁওতা, এখানে আবেদন করবেন না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে সরকার যেভাবে কৌশল অবলম্বন করছেন সেই রকম ভাবে কিন্তু আমরাও সুপরিকল্পিত ভাবে মানুষকে সাবধান করার কিন্তু পথে নেমেছি। এবং আমরা দীর্ঘ সময় জানেন, হয়তো এর আগে আমরা বক্তব্য রেখেছি যে এক দেশ এক আইনের নাম করে যে হিন্দু রাষ্ট্রের যে পরিকল্পনা চলছে, সেটা কিন্তু এক সময়, আজকে সেই সময়টা 2025 সাল সেটা হতে চলেছে, এটা মানুষ কিন্তু আস্তে আস্তে উপলব্ধি করতে পারছে। এর আগে আমরা যখন এই কথাগুলো বলেছিলাম মানুষের কাছে এটা ঠাট্টা মনে হচ্ছিল ভোটের সময় আমরা ভাওতা দিচ্ছি, ভুল বোঝাচ্ছি, আর শুধু মমতা দিকে জেতানোর জন্য আমরা এই পথে নেমেছি। মানুষ আমাদের কথা বিশ্বাস করে না। আমরা বহুদিন আগে থেকে বলছি মানুষ আসামের মতো বেনাগরিক হতে চাইবে, হতে চলেছে, এবং সেটা আজকের প্রমাণিত সত্য যে বিহারে যেমন বহু মানুষ আজকের বেনাগরিক হয়ে গেছে, এসআইআরের মাধ্যমে মানুষ কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু বেনাগরিক হয়ে, লাখ লাখ মানুষ বেনাগরিক হতে চলেছে, হয়ে গেছে, মানে নাম তাদের বাদ হয়ে গেছে। আজকের বাংলাতেও তাই হবে 2025 এই সময়। যেমন আমরা জানি যে এই এসআইআর হলে মেয়েদের নামটা বেশি বাদ যাবে, এই কারণে আমি বলতে চাইছি যে মহিলাদের অনেক বিপদ আছে, কারণ অনেক মহিলাদের হয়তো তার মায়ের যে ডকুমেন্টসটা প্রমাণ করতে হবে যে এখানে কিন্তু বাবা মা দুজনের কিন্তু এখানে বৈধ এবং নাগরিক, সেটা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে এই প্রমাণগুলো জোগাড় করা মেয়েদের পক্ষে একটু অসম্ভব হবে, কারণ মায়ের হয়তো অনেকদিন আগে মা মারা গেছেন, বা মা হয়তো মায়ের কিন্তু শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট নেই, বা মাকে, যেমন মেয়েদের অনেক সময় দেখা যায় পৈতৃক সম্পত্তি মেয়েদের দেওয়া হয় না, সেটা ভাইদের মধ্যে বন্টন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা হতেই থাকে, খুব কমজন মহিলা, মানে মহিলা যে বাপের সম্পত্তি পেয়েছে, সেক্ষেত্রে ওইটা মাকে প্রমাণ করা, যে আমি একজন মহিলা, যদি আমার উদাহরণ দিই, তাহলে ধরা যাবে আমার বাবাকে আমি প্রমাণ দিতে পারলাম, কিন্তু আমার মাকে আমি প্রমাণ দিতে পারবো না, এবং আমার মা যে এখানকার নাগরিক ছিলেন এবং বৈধ ছিলেন, সেটা আমি প্রমাণ করতে গেলে আমার এই বহু ধরনের অসুবিধাগুলো আছে। আজকের যে ভারতবর্ষের যে পরিস্থিতি এবং তথা বাংলার কথা আমি বলবো, এই যে এসআইআর এর মাধ্যমে যারা বেনাগরিক হবে, সরকার একদম পরিকল্পনা মাফিক করছেন কাজটা, এবং তারা চাইছে মানুষ যত বেনাগরিক হবে ততই ভালো, তাদেরকে ক্রীতদাস বানানো হবে, বিভিন্ন কর্পোরেটের সঙ্গে তাদের চুক্তি। এই কথাটা যেমন আগেও বলেছি, আজকেও আমরা সেম বলতে চাইছি, দামাল বাংলার পক্ষ থেকে, ভোট ফর ইন্ডিয়ার পক্ষ থেকেও সেটাই বলেছিলাম। আজকের কিন্তু সেই কাজটা কিন্তু আরো তাড়াতাড়ি হচ্ছে। কিভাবে হচ্ছে? এখন মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করে দেওয়া হয়েছে। দেখুন, এখানে বাংলায় যখন এসআইআর হতে চলেছে, তখন সুপরিকল্পিত ভাবে, যেটা আমরা এতদিন ধরে বলতে চাইছিলাম, সরকার যখন কোনো কিছু তার অসৎ পরিকল্পনা থাকে, তখন কিন্তু সর্বোপরি সে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে। এই বিভেদটা সে সুপরিকল্পিত ভাবে করে, এবং মানুষ অনেক, আমাদের দেশে বেশিরভাগ মূল্যবাসী মানুষেরা তারা অশিক্ষিত হয়, তারা বোঝে কম, হ্যাঁ, বুঝতে পারে না, তাদেরকে যেটা বুঝিয়ে দেওয়া হয় তারা সেটা বোঝে। এবং এই কাজটা এমন ভাবে সরকার করছে, ধরুন আমাদের এখানে হিন্দু মুসলমান পার্সেন্টটা বেশি, এখানে আদিবাসী আছে, আরো অনেক ধর্মের মানুষ আছে, কিন্তু হিন্দু মুসলমান পার্সেন্টটা যেহেতু বেশি, এই দুটোর মধ্যে সরকার কিন্তু বেশি গন্ডগোল বাঁধাতে চাইছেন। কিভাবে চাইছেন? হিন্দুদের দ্বারা হিন্দুদের কে ভাগ করে দিতে চাইছে, এবং মুসলমানের মধ্যে নেতা তৈরি করে তাদেরকে আলাদা করে দিতে চাইছে, এবং মানুষ কিন্তু না বুঝে সেই ফাঁদে পা দিয়ে ফেলেছে অনেকটাই। এতদিন ধরে যখন শুভেন্দু অধিকারী 2 বছর 3 বছর ধরে যখন এই পরিকল্পনা করছিল হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করার জন্য, কারণ সরকারের যে মূল উদ্দেশ্য আছে এসআইআর, সেটাকে করে নেওয়ার জন্য এই বিভেদটা ওরা তৈরি করার চেষ্টা করছিল, তখনও কিন্তু আমরা আমাদের মতো, মানে আমাদের দামাল বাংলার যারা সদস্য আছেন বা নেতারা আছেন, নেতা বলবো না, যারা কর্মী আছি আমরা প্রত্যেকে কিন্তু এই বিষয় নিয়ে আমরা তুলে ধরেছিলাম
যে শুভেন্দু অধিকারী সুপরিকল্পিতভাবে এটা করছে এবং হিন্দুদেরকে বলে দেওয়া হচ্ছে যে এটা হিন্দু রাষ্ট্র হবে, এখানে তোমাদের কোনো ভয় নেই, এখানে মুসলমানদের তাড়ানো হবে, মুসলমানদের সম্পত্তি কেড়ে নিয়ে তাদেরকে ক্রীতদাস বানানো হবে, কিন্তু হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে। এই ভুল বোঝানোটা যখন শুভেন্দু অধিকারী বোঝাচ্ছিলেন, এবং আপনারা জানেন বাংলাদেশে যে গন্ডগোলটা বেঁধেছিল, যে যুদ্ধটা, সেই সময় বাংলাদেশ থেকে মানুষকে বলেছিল যে তোমরা এখানে হিন্দুদের বলেছিল দেখো বাংলাদেশে মুসলমানরা ওদের ওপর অত্যাচার করছে, অর্থাৎ তোমরা পালিয়ে এসো। এটা কিন্তু একদম পরিকল্পনা মাফিক, কারণ যাতে হিন্দু মুসলমানের গন্ডগোল হয়। সেই সময় বহু হিন্দু মানুষ তারা না বুঝে চলে এসেছে, তারা কিন্তু একবারও জানতো না যে আমাদেরকে এইভাবে বাংলাদেশ থেকে ডেকে এনে আমাদেরকে হিন্দু প্রেম প্রীতি ভালোবাসা দেখিয়ে ভবিষ্যতে আমাদেরকে বেনাগরি করবে, এটা তারা জানতো না। আগে মানুষ এসেছে, তারপরেও চলে এসেছে, এইভাবে মানুষকে ওরা কিন্তু টোপের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু আমাদের দামাল বাংলার জন্য অনেকটা কিন্তু হিন্দু মুসলমানের গন্ডগোলটা আমরা বাদতে দিইনি। আমরা জেনেছি হিন্দু মুসলমান বলে বিষয় না, বিষয়টা ধর্ম, যে কোনো মানুষ যে কোনো ধর্ম পালন করতে পারে, তার ইচ্ছা, তার স্বাধীনতা, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশে করতেই পারে। কিন্তু সরকার যে পরিকল্পিতভাবে, কেন্দ্র সরকার যে পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনাটা না বুঝে অনেকে নিজের মধ্যে হিন্দু মুসলমান বিভেদ করে চলেছে। যেমন ধর্মতলায় নওশাদ সিদ্দিকীর মুখে, আমি কিন্তু কিছুদিন আগে সেই ভিডিও কিন্তু আমি দেখাতে পারবো, সেখানে বলেছিলেন নওশাদ সিদ্দিকী যে এই যে এসআইআর হবে মুসলমানদের কোনো ভয় নেই। কেন না, মুসলমানরা নাকি দাদুর কবরস্থান দেখালে তারা নাকি নাগরিক হয়ে যাবে, তাদের আর কাগজপত্র লাগবে না। এইটা নওশাদ বলেছে, নিজের মুখে বলেছে। তাহলে যে নওশাদ দুদিন আগে বলে দিল মুসলমানদের ভয় নেই, কাগজপত্র দেখাতে হবে নি, দাদুর কবর কোথায় আছে সেটা দেখিয়ে দিলে হবে, তারপরে এটাও বলেছে তো মুসলমানরা তোমরা কি বাংলাদেশ থেকে এসেছো, তোমরা যখন বাংলাদেশ থেকে আসোনি এসআইআরে তোমাদের ভয় কিসে? তাহলে কিছুদিন আগে ধর্মতলায় নাটকবাজি কেন করলো? তাহলে নওশাদের কি উদ্দেশ্য ছিল? ওইখানে মুসলমান সংগঠনগুলো একত্রিত হয়ে রাস্তায় নেমে পড়লো। কিভাবে নেমে পড়লো? ওরা পরিকল্পিতভাবে একটা গন্ডগোল বাঁধাতে চেয়েছিল, কারণ ওদের সুপ্রিম কোর্টের কোনো অর্ডার নেই, কিছু নেই। ওদের যেদিনে ধর্ণা মঞ্চ তো করার কথা ছিল তখনই সেটা করেনি, না করে ওরা একটা ফাঁকা দিনে, যেদিনে ওরা কোনো পারমিশন নেই, সেই দিনে হঠাৎ করে ধর্মতলায় গিয়ে সবাই মিলে মানে নেমে পড়েছে, সমস্ত মুসলিম সংগঠনগুলোকে নেমে পড়েছে, এবং বোকা মুল্লিবাসী মানুষ তারা কিছু বোঝে না, তারাও চলে গেছে, তারা মনে করছে নৌশাদ আমাদের ভালো কথা বলছে, ভালো বলছে। সেই তখন গিয়ে এই নাটকবাজিটা কেন করলো? আর ওয়াকফ সম্পত্তি নিয়ে কবে বা নওশাদ সিদ্দিকী আন্দোলন করেছে? যখন মুসলিমদের ওপর আঘাত এনেছিল, মুর্শিদাবাদকে কেন্দ্র করে যখন শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চেয়েছিল, তখন তো নওশাদ সিদ্দিকী একটা কথা বলেনি। বলেছিল কি? বলেনি। মুসলমানদের হয়ে বলেছিল না ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো কথা বলেছিল? এই বিলটা নিয়ে তো কোনো কথা বলেনি। যা বলেছে দামাল বাংলা, আমরা টিমেরা বলেছি। কিন্তু সেই সময় দীপক ব্যাপারী, মানিক ফকির, তাদের এক প্রকার তাদের চেষ্টাতে কিন্তু হিন্দু মুসলমানের গন্ডগোল হয়নি, যুদ্ধ বাঁধেনি, নাহলে সেই সময় কিন্তু একটা দাঙ্গা বেঁধে যেত। আজকের এবার সুপরিকল্পিতভাবে বিজেপি নওশাদ সিদ্দিকীকে দিয়ে যেটা করাচ্ছে, হিন্দু মুসলমানের ভাগ করাতে চাইছে। কারণ এই আন্দোলনটা আজকে যে সরকারের পরিকল্পনা ওয়াকফ সম্পত্তি কেড়ে নেবে, এটা ঠিক কথা, এটা তো আমরা আজকের নয়, বহুদিন আগে থেকে বলছি যে হিন্দু রাষ্ট্র নাম করে হিন্দুদেরও বোকা বানিয়ে এই সম্পত্তিগুলো হিন্দুদেরকে টোপ দিয়ে বলছে যে মুসলমানের জায়গাগুলো কেড়ে নিলে তাহলে তোমাদের সুবিধা, তোমাদের বেশি হবে জায়গা, তারা মনে করছে আমরা অধিকার ভোগ করবো। আসলে তো সেটা নয়, আসলে এই বোকা মানুষগুলোকে এটাই টোপ দিচ্ছে, আসলে এই জায়গাগুলো কোনো মানুষের মানে দেশের জনগণের জন্য নয়, এটা ওদের যে বড় বড় কর্পোরেটের সঙ্গে ওদের যে এগ্রিমেন্ট হয়েছে, এই জায়গাগুলো ওয়াকফ সম্পত্তি, এটা হিন্দু মুসলমান বলে কথা না, এটা পশ্চিমবঙ্গের মানুষের জনগণের সম্পত্তি। এই সম্পত্তিটা তারা কেড়ে নিয়ে তারা করতে চাইছে, তারা কিন্তু কর্পোরেটের হাতে তুলে দেবে, এবং এসআইআর এর মাধ্যমে যে মানুষ বেনাগরিক হয়ে যাবে তাদেরকে ওই বড় বড় কর্পোরেটের যে কারখানাগুলো হবে সেখানে এদের বসিয়ে দেবে, ওখানে এরা মানে কৃতদাস প্রথা চালু হয়ে যাবে, তাদেরকে একটা মানে এরিয়া ভাগ করে দেবে, যেটা হচ্ছে উদ্বাস্তু কলোনি, এটা বেনাগরিকদের কলোনি, এই কলোনি থেকে এই মানুষগুলো যাবে এই কারখানা কাজ করবে, এটা তাদের এগ্রিমেন্ট হয়ে গেছে, এইভাবে তারা করতে চাইছে। সমস্ত সম্পত্তি কিন্তু তারা একদম কর্পোরেটের হাতে তুলে দেবে। শুধু তাই না,
আমরা তো দেখছি বাংলা কিভাবে দখল হয়ে যাচ্ছে, বাঙালি শেষ হতে চলেছে। আজকের বাংলায় বলে বাংলা মানে যে কোনো চাকরিতে, এমনি তো চাকরিই নেই, তারপরে যেটুকু আছে সেইটুকুর মধ্যে হিন্দিভাষী বিহারিদের ঢুকিয়ে দিচ্ছে সব, দিয়ে কি করছে, একে একে বাংলাটাকে তারা দখল করে নিচ্ছে। আজকের এই পরিকল্পনাটা না বুঝতে পেরে বা যারা বুঝে মানুষকে ভুল বোঝাচ্ছে, ওই মূল্যবাসী মানুষের কি উপকার হবে? নওশাদ সিদ্দিকী ধর্মতলায় যে আন্দোলনটা করলেন, এতে করে কি হবে, ফাঁকা মাঠে ওরা একটা রাজনৈতিক দল খুলে নেতা হতে চাইছে। ওরা তো মানুষের কথা ভাবছে না, ওরা নিজেরা নেতা হওয়ার পথটা সেটাইকে সুসার করার জন্য এই গরিব মানুষগুলো যারা কিছুই বোঝে না, কিছুই জানে না, কি ওয়াকফ বিল সেটা নিয়ে তাদের মধ্যে কোনো রকম ধারণা না তৈরি করে ধর্মতলার মতো জায়গায় ইচ্ছাকৃতভাবে জমায়েত করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে ওরা চেয়েছিল। এতে করে ওরা এই বার্তা দিয়েছে, ওদের দুটো দিক দিয়ে ওরা সাকসেস হতে চেয়েছে। এক হলো, মুসলমানরা যখন রাস্তায় নামবে তখন বলবে দেখো সমস্ত মুসলিম সংগঠন আজকের মুসলমানদের এক করে নিয়ে রাস্তায় নেমেছে, তারা অধিকার মানে আন্দোলন করছে, তারা শুধু মুসলিম। তখন বলবে আমাদের কাছে হিন্দুরা মনে করবে আরএসএস বিজেপি খুবই ভালো, হিন্দুত্ববাদীরা ভালো, তারা হিন্দু রাষ্ট্র করবে, তাহলে আমরা কেন বিজেপি করব না? একদিকে মুসলমানের ভোটটা কেটে বিজেপিতে যাবে, বিজেপিতে না যাই ভোট কেটে বিজেপি সুবিধা করে দেবে, অন্যদিকে হিন্দুরাও সেটা ভাববে তাহলে মমতা দি হিন্দু তোষণ করে এখানে, মুসলিমরা হিন্দুরা তখন বলবে আমরা তাহলে আরএসএস বিজেপি করব। তাহলে এই যে ভাগাভাগিটা হয়ে যাচ্ছে আজকের বিপদের দিনে, এই যে বাঙালির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, এতে করে কি হবে, বিজেপি চলে আসবে। বিজেপি চলে আজকের হয়তো আমার বক্তব্য শুনে অনেকে বলবে যে বিজেপি চলে এলো আসবে, তাতে আপনার কি? অনেকে বলতে পারে যে এই মুসলিমদের বিরুদ্ধে বলছেন আপনি। না, সেটা না, আমি বাঙালিদের হয়ে বলছি, বাঙালিরা এই সময় এমন ভাবে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা আন্দোলন করুক, এসআইআর নিয়ে আন্দোলন আমরা তো দীর্ঘদিন ধরে করছি। আমরা রাস্তায় নেমে মারপিট না করলে তো আমরা আন্দোলনটা করছি, আমরা মানুষকে আইনগুলো বোঝাচ্ছি, আমরা এসআইআর নিয়ে বোঝাচ্ছি, ওয়াকফ বিল নিয়ে দীর্ঘদিন বোঝাচ্ছি, হিন্দু রাষ্ট্র মানেটা কি, হিন্দুদেরকে বোকা বানানো সেটা আমরা বুঝিয়েছি দীর্ঘদিন ধরে। তাহলে আমরা মানুষকে বোঝাচ্ছি যাতে মানুষ এই সময় একত্রিত হয়। আজকের আদিবাসীদের জায়গা জমি কেড়ে নিয়ে তাদেরকে মাওবাদী বলে পিটিয়ে মারছে, গুলি করে মারছে। এইভাবে সবাইকে আলাদা করে দেবে, সবাইকে আলাদা দিয়ে করে দিয়ে সমস্ত সম্পত্তি গুলোকে হাতিয়ে নেওয়ার একটা সুপরিকল্পিত সুকৌশলে কিন্তু সেটা করতে চাইছে, এবং সেটা সাকসেস তারা, কারণ আমরা নিজেদের মধ্যে ভাগ হয়ে গেছি অনেকটা। আজকের আমরা কয়েকজন বললেও এখন হিন্দু মুসলমান অনেকটা ভাগ হয়ে যাচ্ছে, এবং যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কারণে, তাদের নিজেদের স্বার্থে, নিজেরা একটু বড়লোক হওয়ার জন্য, নিজেরা গাড়ি বাড়ি করার জন্য আজকের গরিব মানুষকে বিপদে ফেলা আজকের কিন্তু এটা ওদের ঠিক হচ্ছে না। এই সময় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, আদিবাসী মূল্যবাসী প্রত্যেক মানুষকে এক হয়ে প্রত্যেকের সমস্ত যে ইস্যুগুলো আছে, দাবিগুলো আছে, সেইগুলো নিয়ে সবাইকে একসাথে সেই আওয়াজ তুলতে হবে যে আমরা বাঙালিরা হিন্দু নয়, মুসলমান নয়, আমরা আদিবাসী নয়, আমরা বৌদ্ধ খ্রিস্টান নয়, আমরা এখানকার প্রকৃত ভারতীয়, প্রকৃত ভারতবর্ষের সন্তান, আমরা বাইরে থেকে আসিনি, যারা বাইরে থেকে এসেছে তারাই আমাদেরকে ভারত ছাড়া করতে চাইছে, আমাদের মাটি কেড়ে নিয়ে আমাদেরকে বেনাগরিক করছে। তাই সেই সেই বোঝাবার মতো নেতা দরকার এখন, সেইভাবে বুঝিয়ে প্রত্যেক মানুষকে কিন্তু আজকের হাতে হাত দিয়ে একসাথে কিন্তু আওয়াজ তুলতে হবে। এই বিভেদ যদি হয়, ওরা সুযোগ পেয়ে গিয়ে কিন্তু ওদের কাজটা হাসিল করে নেবে, আমরা কিন্তু আরো খারাপ মানে জায়গায় চলে যাবো।